বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ মহাসচিবের। নারী শিশু নির্যাতন রোধে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন বিএনপির। এবং ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে গতকাল ঢাকা এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। সৌজন্য সাক্ষাৎকালে পরিদর্শন বইয়ে সই করেন অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানান গুতেরেস। এছাড়া বাংলাদেশের চলমান পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে ঢাকায় বৈঠক শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণ কাজ ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এ সময় নিজেদের বিরুদ্ধে হওয়া গণহত্যার বিচার চায় রোহিঙ্গা শিশুরা। আগামীকাল ঢাকায় সফরের তৃতীয় দিনে সুশীল সমাজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং নিপীড়িত নারী শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য সেল গঠন করেছে বিএনপি। দলের নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দ্রুত শিশু আসিয়ার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে রিজভী বলেন, দেশে শেখ হাসিনা যে অবিচারের রীতি শুরু করেছিলেন, শিশু আসিয়া ধর্ষণ তারই ধারাবাহিকতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বিশ্বের দরবারে ডক্টর ইউনূসকে বিব্রত করার চেষ্টা করছে। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমি করেছে শেখ হাসিনা। এ সময় বিএনপি সরকার গঠন করলে এদেশের মাটিতে শেখ হাসিনার সমস্ত অপকর্মের বিচার করা হবে বলেও ঘোষণা দেন তিনি। শত লোকের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আবারও শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের এই গণমানুষের
এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর ইউনূসকে অস্বস্তিকর অবস্থায় তুলে দেওয়ার আরেকটা হীন প্রচেষ্টায় মাতিয়ে উঠেছে, যার প্রমাণ হিন্দুস্তান ভারত। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় ২৪ মার্চের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় ২৪ মার্চের পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ। রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা এসব টিকিট সংগ্রহ করতে পারবেন। রমজানের মাঝামাঝিতে বাজারে বেগুন, শসা, লেবু সহ অন্যান্য পণ্য ভরপুর থাকলেও কমছে না দাম। ভালো মানের বেগুন, শসা কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার উপরে। এদিকে এখনো পুরোপুরি কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিক্রেতাদের দাবি, সিন্ডিকেটের কারণেই তেল নেই বাজারে। রাসুল রিফাতের ছবিতে শায়ন সাব্বির রিপোর্ট। রমজানের মাঝামাঝিতে এসে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন এবং করলার। এছাড়া অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। পাশাপাশি লেবুর হালিও সেঞ্চুরির ঘরে। অন্যদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে স্বস্তি মিলছে ইফতার বাজারে। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে কিছুটা হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এখন বাজারে যতটুকু কিনলাম সব কিছুর দাম বেশি। ইভেন এই যে আমি আপনার বোমা মরিচ কিনলাম, যেটা ২ দিন আগে কিনছি আমি ২০ টাকা করে, আজকে ৩০ টাকা রাখলো। গত 10 বছরের তুলনায় সব কিছু অনেক কম দাম। গত 10 বছর থেকে এবার বাজার অবস্থা ভালো। মুরগি মাংস স্থিতিশীল, ওটা আগের মতোই আছে, খুব একটা কমে না। এদিকে বিক্রেতারা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণেই পণ্যের দাম বাড়ছে। শসাটা ঠিক আছে, গত বছর থেকে এই বছর শসাটার দাম নিয়ন্ত্রণে আছে, বাট লেবুটার দাম নিয়ন্ত্রণ নেই। কারণ এখন লেবুটার সিজন পরে নেই, আনসিজন, তাও লেবুটা বৃষ্টিও নাই, যার আপনার বেশি হবে উৎপাদন বেশি হলে জিনিসটার দাম কম থাকে। যেমন এখন সর্বনিম্নে বাজারে ৪০ টাকা শসা আছে, উপরে আছে ১৬০ টাকা দেশিটা ভালোটা। আর মরিচ এখন দাম কম আছে, মরিচ ৮০ টাকা। গত বছর এই রমজানে মরিচ গেছে আপনার ২০০-২৫০ টাকা কেজি। বাড়ার কারণ হলো ধরেন এটা গোড়া থেকে বাড়ে, আমাদের তো কোনো হাত নেই। ওখানে যেন বাড়লে এখানে ওই জিনিসটাই হয়, আর যদি ওখানে কম কিনতে পারি, এখানে কম বেচতে পারি। ছোলা বিশেষ করে ১০৫ থেকে ১১০, আবার বেশি কোয়ালিটি ভালোটা এটা ১১৫ টাকা পর্যন্ত আছে। বেসন ডাউল ১২৫ টাকা, ছোলা বুটের ডাউল আর বাঙ্গা বুট এগুলো আছে, স্বাভাবিকভাবে আছে। কিন্তু সয়াবিন তেলের ঘাটতি, এখন কোনো মার্কেটের তেল আসে না লেভেলে। ঠিক কবে নাগাদ বাজারে বইবে সুবাতাস, সেদিকেই তাকিয়ে আছে ক্রেতারা। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার জেলা সংবাদ। সাংবাদিকতায় সততা ও নির্ভুলতা অর্জন করতে পারলে আত্মমর্যাদা লাভ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার। দুপুরে মেহেরপুর সদর উপজেলায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, পেশাদারিত্বের মাধ্যমেই একজন সাংবাদিক দ্রুত সার্থকতা অর্জন করতে পারেন, কারণ এ পেশার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসা সম্ভব। মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজিদুল হক মানিক সহ অনেকে উপস্থিত ছিলেন। জীবনের বড় লক্ষ্য হতে পারে সার্থকতা, মানে জীবনের সার্থকতাটাই আসলে বড় বিষয়, এবং এই সার্থকতা পেতে হলে, সার্থকতা অর্জন করতে হলে একটা ডিগনিটি থাকা লাগে। আপনি যত ছোট পেশাই হন, যত সীমিত পরিসরেই কাজ করেন, আপনার একটা ডিগনিটি যদি আপনি তৈরি করতে পারেন, আপনি নিজের মর্যাদা নিজে যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রতিবন্ধী শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, বাক প্রতিবন্ধী শিশুটি মসজিদে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় তাকে আম বাগানে ধরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে শিশুটিকে বাগান থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে সকালে বিষয়টি জানার পর স্থানীয়রা 3 অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেয়ার কথা স্বীকার করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া। পাবনার সাথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। দুপুরে উপজেলার সাথিয়া পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার 5 যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে। ইংলিশ তারকা ক্রিকেটার হ্যারি ব্রুককে আইপিএল থেকে আগামী 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের 2025 মৌসুম শুরুর ঠিক আগে হঠাৎ করে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রুককে শাস্তির সম্মুখীন হতে হয়েছে। এর আগে গত রোববার ব্যক্তিগত কারণে এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান 26 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। এবারের আসরে 6,25,00,000 রুপিতে ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় বিরতি কাটিয়ে ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আসন্ন নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন দলটির কোচ দিদিয়ের দেশম। একই সঙ্গে এমবাপ্পের অধিনায়কত্ব নিয়েও কোনো অনিশ্চয়তা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। শেষবার এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলেছেন 2023 সালের সেপ্টেম্বরে। এরপর ইনজুরি, পিএসজির শেষ দিকে কঠিন সময় পার করা ও রিয়াল মাদ্রিদে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই তাকে দলের বাইরে রেখেছিলেন বিশ্বকাপজয়ী কোচ দেশম। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ মহাসচিবের। নারী শিশু নির্যাতন রোধে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন বিএনপির। এবং ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।